আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসগুলোতে কপিকল সম্পর্কে পড়েছিলাম। এরপর বলছিলাম যে টাইপ 3 যেটা ওটা করাবো, যেটা হচ্ছে টাইপ 3 পার্ট 1। তো এই কপিকলটা কেমন, ধরো এইখানে এটা হচ্ছে একটা টেবিল, ছবিটা খুবই জঘন্য হয়েছে, এটাতে মনোযোগ দিবা না। হ্যাঁ, ধরো এটা একটা টেবিল, টেবিলের উপরে এটা হচ্ছে একটা এম ভরের বস্তু, আর এদিক দিয়ে একটা কপিকল, এদিক দিয়ে একটা কপিকল, আর এই কপিকলের মধ্যে M1 ভরের একটা বস্তু, আর এই কপিকলের মধ্যে M2 ভরের একটা বস্তুকে আমরা দিয়ে দিলাম। এখন এখান থেকে তোমরা একটু দেখে বলো, তোমাদেরকে ধরো কোথাও বলে নাই বা ডিরেকশন দেয় নাই যে তরল এদিকে ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী, ওই ক্ষেত্রগুলোতে তোমরা কি করবা, তোমরা একটু তাকাবা, তাকায় দেখবা, দেখো তো M1 ভরের বস্তুটা কি একটু উপরের দিকে না M2 তুলনায়? দেখে বলো, M1 ভরের বস্তুটা কি M2 তুলনায় একটু উপরে না? হ্যাঁ, তার মানে এই M1 ভরের বস্তুটা উপরের দিকে যাচ্ছে, আর এই M2 ভরের বস্তুটা কি নিচের দিকে যাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে এখন এইখান থেকে আমরা কি বের করব? ত্বরণের সমীকরণ বের করব। কি বের করব? ত্বরণের সমীকরণ। আচ্ছা, তো এখানে একটু লিখে দিবা যে এটা হচ্ছে কি এ, এটাও কি এ। এখন তোমাদেরকে আমি একটা কথা বলছিলাম, যখনই তোমরা কপিকল দেখবা, দেখার সাথে সাথে কি করবা, টান বলটা কোন দিকে ওইটা একটু ইন্ডিকেট করে দিবা, রাইট? টান বলটা কোন দিকে, দেখো তো এই যে কপিকলটা কি এদিকে না, কপিকল এদিকে, সুতাটা কি এই যে এই বরাবর না, কপিকলের এই দিকে, তাহলে M1 ভরের জন্য টান বলটা কোন দিকে? উপরের দিকে। এইটা একটা কপিকল, এইটা আলাদা একটা কপিকল, সুতা কি আলাদা আলাদা না? মানে এইটার জন্য এই যে এটুকের জন্য কি সুতা একটা, এরপর এইটুকের জন্য কি সুতা একটা, তার মানে এটার জন্য টান বল কি হবে? T1। ক্লিয়ার? আচ্ছা, এখন তোমরা আবার একটু দেখে বলো তো, M1 ভরের জন্য টান বলটা উপরের দিকে, আর এই যে বড় হাতের M, এটাও কি কপিকলের সাথে অ্যাডজাস্টেড না? হ্যাঁ, তাহলে এইটার জন্য টান বল কোন দিকে হবে একটু দেখে বলো তো। তোমরা জানো, তোমাদেরকে আমি বারবার করে বলছি টান বল কোন দিকে কাজ করে, সুতা যেদিকে, সুতা যেদিকে। তাহলে দেখো তো এখানে সুতা কোন দিকে, এই যে কপিকল বরাবর এইদিকে, তাহলে এম, এই যে বড় হাতের এম, এই বস্তুটার জন্য টান বল কাজ করতেছে এদিকে। ক্লিয়ার কিনা? ওকে, এবার আসো, এই পার্ট শেষ। এখন কি করবে, এই যে M2 জন্য আসবা। এখন দেখে বলো তো M2 তে কি এই যে একটা সুতা আছে না, এইটার জন্য টান বল কোন দিকে কাজ করতেছে? কপিকল যেদিকে, সুতা যেদিকে, টান বল কি এদিকে। এখন এইটা কি আলাদা একটা কপিকল না? তাহলে এটার জন্য টান বল কি হবে? T2। এটার জন্য টান বল কি হবে? T2। এরপর আবার আসো তো, এই যে বড় হাতের M ভরের যে বস্তুটা, এই যে বড় হাতের M, এই বস্তুটা আবার কি এই যে এই কপিকলের সাথে আছে না? হ্যাঁ, তাহলে এইটার জন্য টান বল কোন দিকে হবে? সেম আপু, এই যে এদিকে। এটার জন্য টান বল কি? T2। এইটু ক্লিয়ার? আচ্ছা, তোমাদেরকে লাস্ট ক্লাসে বলছিলাম যে তুমি তাকাবা, তাকায় দেখবে এখানে বস্তু কয়টা, বস্তু কয়টা এখানে দেখে বলো তো, একটা, দুইটা, তিনটা। বস্তু যতগুলা ইকুয়েশন ততগুলা, তার মানে এখানে বস্তু যেহেতু তিনটা, তুমি ইকুয়েশন বানাবে কয়টা? তিনটা। বস্তু যদি দুইটা হইতো তাহলে ইকুয়েশন কয়টা বানাইতা? দুইটা। তো চলো এখান থেকে তুমি তিনটা ইকুয়েশন বানাবা। কয়টা ইকুয়েশন বানাবা? তিনটা। একটা হলো M1 এর জন্য, বড় হাতের M এর জন্য, আর একটা কি M2 এর জন্য। তো এই যে এখানে লিখবা যে M1 ভরের জন্য। লাস্ট ক্লাসগুলো মনোযোগ দিয়ে করে থাকলে এখন তোমরা দেখে বলো তো, এই M1 ভরের বস্তুটার উপর টান বল কাজ করতেছে কি উপরের দিকে? উপরের দিকে। আর এইটা কি, এটা একটা নির্দিষ্ট উচ্চতায় আছে না? M1 ভরের বস্তুটা কি একটা নির্দিষ্ট উচ্চতায় আছে না? যেহেতু নির্দিষ্ট উচ্চতায় আছে, তাহলে ওর জন্য কি কাজ করতেছে? ওজন কাজ করতেছে। ওর জন্য কি কাজ করতেছে? ওজন W। যেহেতু এটা M1 ভরের বস্তু, তার মানে ওজনটা কি হবে? W1 হবে। ঠিক আছে, একই সেন্সে এই যে M2 ভরের বস্তুটা, এটাও কি একটা নির্দিষ্ট উচ্চতায় আছে না? তো যেহেতু নির্দিষ্ট উচ্চতা আছে, তাহলে ওর জন্য ওজনটা কাজ করবে কই? খাড়া নিচের দিকে। তোমরা জানো যে ওজনটা কই কাজ করে? খাড়া নিচের দিকে, রাইট? আচ্ছা, তাহলে এইখানে ওর জন্য ওজনটা কি হবে? W2। ওর জন্য ওজনটা কি হবে? W2। কেন? কারণ এটা হলো কি M2 ভরের বস্তু। আচ্ছা, তাহলে এখন তুমি একটু ঠান্ডা মাথায় বলো, এখানে বস্তু কয়টা, মানে এই পার্ট, শুধু এই পার্ট। যখন M1 কে নিয়ে চিন্তা করতেছো তখন শুধু এই পার্ট, আর যখন M2 কে নিয়ে চিন্তা করবা তখন শুধু এই পার্ট। ঠিক আছে, তো এখন বলো M1 ভরের জন্য এখানে বস্তু কয়টা? একটা। বাট ওর উপর বল কাজ করতেছে কয়টা আপু? দুইটা। কেমনে? একটা কি ওজন নিচের দিকে, আরেকটা টান বল কি উপরের দিকে। তাহলে এখন লিখবা যে M1 ভরের জন্য তোমার এখন কে বড়, এটা এটা বোঝা জরুরি। এটা বোঝা জরুরি যে এখানে বড় কে। দেখো, দেখে বলো, M1 এর জন্য ওজন কই? নিচের দিকে। টান বল কই? উপরের দিকে। আলটিমেটলি যাচ্ছে কই?
উপরের দিকে না, বুঝছো কি বলছি? আবার বলি, এই যে M1 ভরের বস্তুটার উপর তুমি তো বললা যে আপু এখানে দুইটা বল কাজ করতেছে, একটা হলো W1 একটা হলো T1। এখন ফাইন, ঠিক আছে, দুইটা বল কাজ করতেছে, কিন্তু আমার কোশ্চেন হলো বড় কোনটা, W1 বড় না T1 বড়? তুমি দেখে বুঝতেছো যে এই যে M1 ভরা বস্তুটা কোন দিকে যাচ্ছে, উপরের দিকে না, উপরের দিকে। যেহেতু উপরের দিকে যাইতেছে তাহলে এখানে কে বড়, T1টা বড়। বলো, বস্তু একটা, বল কাজ করতেছে দুইটা, বস্তু একটা মানে কি M1 ভরা বস্তু, বাট বল কাজ করতেছে কি W1 আর T1 না? যেহেতু বস্তু একটা বাট বল কাজ করতেছে দুইটা, তোমার এইখানে কার সূত্র পালাবা, নিট বল, মনে আছে? যখন কিনা বস্তু একটা বল কাজ করে কি একাধিক, তখন আমরা কোন সূত্র অ্যাপ্লাই করি, নিট বলের সূত্র না? এই যে এখন লিখবা নিট বল, রাইট? নিট বল, বা নিট বল না লিখে তোমরা কি করতে পারো, ডিরেক্ট লিখতে পারো যে হ্যাঁ ঠিক আছে নিট বল তো জানি, ওকে। এখন নিট বল যদি বলি তাহলে এখান থেকে দেখে বলো তো তোমার এখানে কি বিয়োগ যাবে না, দুইটা কি বিয়োগ যাবে না? আমরা জানি যে নিট বল মানে কি দুইটা বলের যোগফল বা বিয়োগফল, দুইটা না একাধিকও হইতে পারে, তিনটা হইতে পারে, চারটা হইতে পারে। এখন বলো তো এখানে বিয়োগ কেন যাবে, কারণ ওজনের যে ডিরেকশন এটা হলো কি নিচের দিকে, টান বলের যে ডিরেকশন এটা হলো উপরের দিকে, আর তোমরা মাত্র বললা যে বড় হচ্ছে কি টান বল, তাহলে এখানে কি লিখবা যে T1 মাইনাস কি W1, ঠিক আছে না? এই যে নিট বলের জায়গায় আমরা কি লিখছি, এটা লিখছি, নিট বলের জায়গায় এটা লিখছি, সমান দিবা, কারণ তোমরা জানো তোমাদেরকে বলে আসছি যে নিট বল সমান কি MA, নিট বল সমান কি MA, যে কোনো প্রকার বল মানে MA, নিট বল মানেও কি MA, নিট বল মানেও কি MA। এখন তুমি এটা কি লিখছো, নিট বলটা লিখছো, এখন এটার বদলে কি লিখবা, MA লিখবা না, MA, এই যে MA, কিন্তু এটা কি M নাকি M1, এটা M1 না? হ্যাঁ, তাহলে এখানে কি লিখবা M1A। এরপর চলো এটা কি একটু গুছাই, যেটা হলো T1 মাইনাস W মানে কি লেখা যায় MG না, কিন্তু এটা তো W না, এটা কি W1, তাহলে কি হবে M1G, আর এটা কি M1A। দাও 1 নম্বর ইকুয়েশন। ইকুয়েশন কেন দিব, তুমি টির মান জানো না, তারপরে এর মান জানো না, যেহেতু আননোন তার মানে এটা কি, এটা হলো ইকুয়েশন, যেহেতু আননোন তার মানে এটা কি ইকুয়েশন। এবার আসো M1 ভরের জন্য বের করা শেষ, একইভাবে কি করবা M2 ভরের জন্য বের করবা, ওইটার জন্য আসতেছি, M2 ভরের জন্য বের করবা। তো এখন কি লিখবা, তো এখন একইভাবে লিখবা যে M2 ভরের জন্য, M2 ভরের জন্য কি সেম ভাবে দেখো তো M2 এর উপর কয়টা বল কাজ করতেছে, দুইটা না? একটা হলো W1 নিচের দিকে, আরেকটা হলো সরি একটা হলো কি W2 নিচের দিকে, আরেকটা কি T2 উপরের দিকে। তাহলে এখানেও কার সূত্র অ্যাপ্লাই করবা, নিট বল, এখানেও কার সূত্র অ্যাপ্লাই করবা, নিট বল। এখন দুইটার ডিরেকশন কি ডিফারেন্ট না, দেখো তো অপোজিট না পুরা, যে W2 টা কাজ করতেছে নিচের দিকে আর T2 টা কাজ করতেছে কই, উপরের দিকে। যেহেতু দুইজনের ডিরেকশন কি একদম অপোজিট, তার মানে তুমি এখানে কি করবা, বিয়োগ করবা। আপু কার থেকে কারে বিয়োগ করব, যে বড় তার থেকে বিয়োগ দিবা। এখন এইখান থেকে দেখে বলো বড়কে, এই বস্তুটা কই আসতেছে, নিচের দিকে না? যেহেতু নিচের দিকে নামতেছে তার মানে কি ওর জন্য ওজনটা বড়। তো একইভাবে কি করবা, নিট বল লিখবা। তো বলো তো নিট বল মানে কি দুইটা বলের যোগফল বা বিয়োগফল, আবার একইভাবে নিট বল মানে কি MA। তাহলে এইখান থেকে কার থেকে কারে বাদ দিবা, W2 থেকে বাদ দিবা, কাকে, এই যে এই টান বল T2 কে, ঠিক আছে? তো এটা কি লিখছো, নিট বল লিখছো। এখন নিট বল মানে কি MA, তো লিখবা কি MA, কিন্তু এটা কি M না M2, M2, তো এই যে M2 লিখো। এরপর আসো আরেকটু গুছিয়ে আনি, W2 মানে কি লেখা যায় M2G, আর এখানে কি T2, আর এখানে কি হবে M2A। সেম, এখানেও তুমি T2 জানো না, A জানো না, তাহলে এটাও কি ইকুয়েশন নাম্বার 2। এরপর আসো, এরপর এখানে আরেকটা বস্তু বাকি আছে না, ওই যে বড় হাতের M, ওর জন্য এখন খেয়াল করো, এটা ইম্পর্টেন্ট, এটা লাস্ট ক্লাসেও বুঝাইছিলাম, একটা ইয়ে দিয়ে বুঝাইছি। দেখো এই M এর জন্য একটা টান বল এদিকে কাজ করতেছে, আর একটা টান বল কি এদিকে কাজ করতেছে, ওর জন্য ওজনটা কাজ করতেছে নিচের দিকে, আর ওজনের ঠিক বিপরীতে অভিলম্বিক প্রতিক্রিয়া বল কাজ করতেছে কি উপরের দিকে। তো তোমাদেরকে আমি বলছিলাম তোমাদের লেভেল পর্যন্ত অভিলম্বিক প্রতিক্রিয়া বল, ওকে, তো তোমাদের লেভেল পর্যন্ত অভিলম্বিক প্রতিক্রিয়া বল আর ওজনের মানটা সমান ধরে তোমরা ম্যাথগুলা করবা। তোমাদেরকে বলছি যে তোমাদের লেভেল পর্যন্ত যে R is equals to কি W বা W is equals to R। হ্যাঁ, তাহলে এখন দেখে বলো তো যখন কিনা অভিলম্বিক প্রতিক্রিয়া বল R আর W ইকুয়াল হয়ে যাইতেছে, তাহলে এদের কি আমাদের দরকার আছে, দুটারে বিয়োগ দিলে তো জিরোই পাবো, তাহলে এই পার্টটুকু কি নাই। আবার একটু বলি, বললাম এই যে বড় হাতের M ভরের বস্তু, ওর জন্য দুইটা বল কাজ করতেছে,
একটা হলো কি, একটা হলো ওজন নিচের দিকে, আর একটা হলো অভিলম্বিক প্রতিক্রিয়া বল কি উপরের দিকে। এখন তোমাদেরকে আমি বারবার করে বলতেছি যে অভিলম্বিক প্রতিক্রিয়া বল আর হলো কি এই যে ওজন তোমাদের লেভেল পর্যন্ত সেম, মানে এই তোমাদের লেভেল পর্যন্ত এই দুইটার মান কি ইকুয়াল। এখন এই দুইটাকে যদি আমি বাদ দেই, এই দুইটা যেহেতু ইকুয়াল, দুইটাকে যদি বাদ দেই আমার অ্যান্সার কি আসবে? 0। তো অ্যান্সার যদি 0 আসে এটাকে কি আর আমি কাউন্ট করব না? এটাকে আর কাউন্ট করব না। তো যেহেতু এটা বাদ, তাহলে এই এম ভরের বস্তুর উপর দুইটা বল কাজ করতেছে না, একটা হলো T1 বা টান বল 1, আর কি 2 নাম্বার টান বল, এই দুইটা না? হ্যাঁ, এখন দেখো তো T1টা কোন দিকে? এদিকে। T2টা কোন দিকে? এদিকে। কার থেকে কাকে বাদ দিব? এটা একটা বড় একটা কোশ্চেন, রাইট? কার থেকে কারে বাদ দিব দেখে বলো, এখানে বড় কে? তুমি নিজেও দেখতেছো যে এটা ত্বরণটা এই যে এদিকে এদিকে এদিকে, মানে এই যে এরকম, এই যে এরকম, মানে এদিকে এদিকে এদিকে। তাহলে দেখতেই পাইতেছো যে T2 কি T1 থেকে বড়, T2টা কি T1 হতে বড়। তাহলে কি করবা? T2 মাইনাস T1, এটাও কি নিট বলের মতো না? যে এখানে মনে করো দুইজনের ডিরেকশন যেহেতু অপোজিট, দুইটাকে কি করছো? বিয়োগ দিয়ে দিছো, বিয়োগ দিয়ে এটা কি নিট বল। তো নিট বল সমান কি এম এ, এখনো কি লিখবা এম এ, কিন্তু এখন এমটা কি হবে? বড় হাতের। এটা বুঝছো কিনা বলো? যে এই বড় হাতের এম ভরের বস্তুর উপর তোমার শুধু T1 কাজ করতেছে আর কি T2 কাজ করতেছে। দুইটাকে কি করবা? বিয়োগ দিবা। কেন? কারণ T1 এর ডিরেকশন এদিকে আর T2 ডিরেকশন এদিকে। এখন বড়কে বড় হচ্ছে T2, কারণ কি? কারণ এই যে এটার মুভমেন্ট হলো এদিকে, এই পুরা সিস্টেমের মুভমেন্ট হলো কি এই যে এদিকে। এই কারণে আমরা কি করবো? এই যে বাদ দিয়ে দিব। দাও 3 নাম্বার ইকুয়েশন। এখন তুমি 3টা ইকুয়েশন পাইছো না? সুন্দর মতো আল্লাহর নাম নিয়ে 3টা ইকুয়েশনের যোগ করবা। কি করবা? যোগ করবা। যে 1 যোগ 2 যোগ 3 করে পাই। তো 3টা ইকুয়েশন যদি যোগ দেন, এখান থেকে একটু দেখেন, তিনটা ইকুয়েশনকে সুন্দর মতো লিখে ফেলছি সাইড বাই সাইড আর কি। এখন দেখে বলো, যেহেতু যোগ করবা, ডান পাশের গুলা যোগ হবে, বাম পাশের গুলা যোগ হবে, এরকম যে বাম পাশের সাথে বাম পাশ, ডান পাশের সাথে কি ডান পাশ। এখন দেখো এই যে T2 আর এটা কি মাইনাস T2, এটা এটা যায়। এই যে T1, এই যে মাইনাস T1 যায়, রাইট? তাহলে এই পাশে থাকে কি? এই পাশে থাকে হলো M2G মাইনাস M1G সমান M1A প্লাস কি M2A প্লাস হলো MA, রাইট? ওকে, তো এখান থেকে একটু সুন্দর মতো ওই যে জি কমন না ওই পাশ থেকে, তাহলে থাকে কি M2 মাইনাস M1 ইকুয়ালস টু, এইখানে কি কমন যায়? A কমন যায়। A কমন গেলে কি হয়? M1 প্লাস কি M2 প্লাস কি M। তো তুমি জানো কার ইকুয়েশন বের করতে চাচ্ছ? A, ত্বরণের ইকুয়েশন A। তাহলে A সমান কি লেখা যায়? G M2 মাইনাস M1 ডিভাইডেড বাই M1 প্লাস M2 প্লাস M। এইটা হচ্ছে কি? এটা হচ্ছে ত্বরণের ইকুয়েশন। বুঝছি? কখনো যদি আমাদেরকে এরকম টাইপের একটা কপিকল দিয়ে দেয়, কপিকল দিয়ে যদি বলে যে ত্বরণের ইকুয়েশনটা সুন্দর মতো বের করো, ইকুয়েশন তো বলবে না, বলবে মান বের করো। তো মান বের করতে গেলে তোমাকে আগে কি করতে হবে? ইকুয়েশন পর্যন্ত নিয়ে আসবা, আসার পর পরে তুমি মান বসায় দাও, M1 এর মান বসাও, M2 এর মান বসাও, বড় হাতের M এর মান বসাও, শেষ। বুঝছো? এটা ইজি না? এটা কিন্তু অনেক ইজি। তো এটা আবার একটু বলি, যখন তোমরা দেখবা যে এরকম একটা সিচুয়েশন অ্যারাইজ করছে যে মাঝখানে একটা বড় হাতের এম বা একটা বস্তু, আর এই দুই সাইডে দুইটা কপিকল দিয়ে কি দুইটা বস্তু, ওই ক্ষেত্রে তুমি দেখেই বুঝতে পারছো যেহেতু বস্তু 3টা, তার মানে ইকুয়েশন হবে কয়টা? 3টা। তো ইকুয়েশন 3টা করবা কার কার জন্য? M1 এর জন্য, M2 এর জন্য, বড় হাতের M এর জন্য। তাহলে M1 এর জন্য যদি তুমি ইকুয়েশন করতে চাও, কপিকলের ক্ষেত্রে তোমরা দেখছো, কপিকলের ক্ষেত্রে কিন্তু আমরা দুইটা জিনিস নিয়ে চিন্তা করি, একটা হলো ওজন আর একটা কি টান বল। এই দুইটা দিয়ে আমরা কি করি? ইকুয়েশনটাকে নিয়ে আসি। তো এখানেও সেম, যে M1 ভরের জন্য আমরা কি করব? টান বল আর ওজন দিয়ে একটা ইকুয়েশন নিয়ে আসবো, যে নিট বল, নিট বলের সূত্র দিয়ে। যে বস্তু একটা বাট বল যদি একাধিক কাজ করে, তখন আমরা কার সূত্র দেই? নিট বলের সূত্র দেই। এরপর একইভাবে কি M2 ভরের জন্য আমরা নির্ণয় করলাম, তারপর কি M ভরের জন্য নির্ণয় করলাম। পরে এই যে 3টে ইকুয়েশন পেলাম, 1 2 3, তিনোটাকে যোগ করছি, যোগ করার পর কমন টমন নিয়ে আমি সুন্দর মতো ত্বরণের জন্য একটা ইকুয়েশন বের করে ফেলছি। এটা ক্লিয়ার? আচ্ছা, তো এখন তোমাদের আরেকটা টাইপের যেটা আসে, বলছিলাম যে টাইপ 3 যেটা, ওইটার হলো পার্ট 2টা। তো এটা পার্ট 2টা কি কি এখানেই করায় ফেলি।
এখন দেখো, এটা হলো পার্ট 2। এটার জন্য সেম ভাবে আমরা একটু চিত্রটা এঁকে ফেলি। চলো, ধরো এটা হলো যে ওই এম ভরের বস্তুটা, এটা হলো টেবিলটা, কপিকল, আর দুই সাইডে দিই এটাও কপিকল, এটাও ধরো কপিকল, সুতা। তো এখান থেকে এই যে বস্তুটা যাচ্ছে, দাঁড়ো এটি নিচ্ছি। এবার আঁকবো, এবার হবেই। ওকে, এটা হলো এম ভরের বস্তু, এই যে দুই সাইডে দুইটা কপিকল, এটা হলো মাঝখানে একটা টেবিল, এটা হলো M1 ভরের বস্তু, এটা কি M2 ভরের বস্তু। এখন এইখান থেকে চলো তোমরা কিছু ডিসিশন নিয়ে নাও। তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিবে, এইটা আর আগেরটার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই, রাইট? ঠিক আছে, পার্থক্যটা এখন বুঝবা। তোমাদের একটা জিনিস বলে দিব, ওটা কি? ওটা হয় তোমাকে বলবে যে ঘর্ষণ সহ মিউ সমান অত। কি বলবে? টেবিলের এই যে টেবিলের এই সারফেসের ঘর্ষণ সহ মিউ সমান অত, অথবা তোমাকে বলে দিবে যে এই যে এখানে ঘর্ষণ বল এত। কি বলছি বুঝছো? হয় তোমাকে বলে দিবে ঘর্ষণ সহ মিউ এত, অথবা তোমাকে বলে দিবে কি, অথবা তোমাকে বলে দিবে যে ঘর্ষণ বল এফ সমান অত, বা এখানে ধরো একটা ঘর্ষণ বল দিয়ে দিছে, এখানে কি দিয়ে দিছে? একটা ঘর্ষণ বল দিয়ে দিছে। তাহলে এখন তোমরা একটু দেখে বলো। চলো, সিনারিওটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। আগে কিন্তু কোনো ঘর্ষণ বল ছিল না, বাট এখন কি একটা ঘর্ষণ বল তোমাকে দিয়ে দিছে। তো এটা একটু চেঞ্জ হবে। আগের মতোই M1 ভরের জন্য ওজন কাজ করতেছে কই? নিচের দিকে, সেটা হচ্ছে কি W1, তোমরা জানো। M1 ভরের জন্য টান বলটা উপরের দিকে কাজ করতেছে T1, যেটা একটু আগে তোমরা দেখে আসছো যে কপিকল যেদিকে বা সুতার টান কি হবে ওইদিকে হবে আর কি, সুতা যেদিকে। এরপর এই যে M2 ভরের বস্তু, এটার জন্য ওজনটা কাজ করতেছে কই? নিচের দিকে, which is W2, আর এটার জন্য টান বল কাজ করতেছে কি উপরের দিকে, T2। ঠিক আছে, আচ্ছা। এরপর বড় হাতের M যেটা, এটার জন্য টান বল এটা কাজ করতেছে কি এদিকে, কারণ এই যে দেখো কপিকল যেদিকে সুতা যেদিকে ওইদিকেই টান বলটা কাজ করবে। এরপর এইটার জন্য টান বল কাজ করতেছে কই? এদিকে। একটু ক্লিয়ার কিনা বলো? যে T1 এর দিকে, এই পুরাটা সিনারিও এরকম। খালি এখানে এক্সট্রা যেটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে কি ঘর্ষণ বল, অথবা কি বলে দিবে, অথবা ঘর্ষণ সহগ বলে দিবে, অথবা কি বলবে ঘর্ষণ সহগ। তো এখানেও সেম। দেখো তো তোমাদের এখানে বস্তু কয়টা? M1, M2 আর কি বড় হাতের M, বস্তু 3টা। তো বস্তু যেহেতু 3টা, তুমি ইকুয়েশন কয়টা বানাবা? আপু বস্তু যেহেতু 3টা, তাহলে ইকুয়েশন আমার 3টাই বানাইতে হবে। তো চলো ইকুয়েশন 3টা বানাই। তোমরা একটু আগে এটা করে আসছো না, একদম সেম টু সেম, খালি ডিফারেন্সটা হবে হলো এই যে M এর ক্ষেত্রে, বড় হাতের M এর ক্ষেত্রে। তো এখানে সেম লিখবা যে M এর ক্ষেত্রে, M1 এর ক্ষেত্রে। তো M1 এর ক্ষেত্রে কি কি? M1 এর ক্ষেত্রে দুইটা বল কাজ করতেছে না, একটা হলো ওজন W1 সেটা নিচের দিকে, আর একটা হলো টান বল T1 সেটা কি উপরের দিকে। এখন এখানে দেখে বলো কোনটা বড়। আবার আগের মতোই ত্বরণের ইকুয়েশন যেহেতু বের করবো, এটা কি উপরের দিকে, তারপরে এটা এদিকে, আর কি এটা নিচের দিকে যাচ্ছে, তাই না? দেখেই বুঝতেছো যে এই যে M1 টা একটু উপরে, M2 টা একটু নিচে। এরপর আসো M1 এর ক্ষেত্রে তাহলে কি কাজ করতেছে? W1 এর কি T1 না, আর দুইটা ডিরেকশন কি অপোজিট, একদম অপোজিট ডিরেকশনটা। তাহলে এখান থেকে বড় কে? যেহেতু উপরের দিকে উঠতেছে তাহলে T1 টা বড় বা টান বলটা বড়, তাহলে T1। যেহেতু অপোজিট দিবা কি মাইনাস, কারণ নিট বল মানে একাধিক বলের যোগফল বা বিয়োগফল, ডিরেকশনের উপর ডিপেন্ড করে। তাহলে T1 মাইনাস কি W1 সমান দিয়ে কি হবে? নিট বল মানে কি M এ, নিট বল মানে কি M এ। তাহলে এখানে এটা কি লিখবা? M1 A। চলো জিনিসটা কি একটু বুঝাই। তাহলে T1 মাইনাস M1 G
সমান কি m1 a। বলো তুমি t1 এর মান জানো না, এর মান জানো না, দাও ইকুয়েশন নাম্বার 1। এরপর কি করবা m2 এর ক্ষেত্রে, m2 এর ক্ষেত্রে কি করবা সেম ভাবে। m2 এর ক্ষেত্রে কি কি কাজ করতেছে, ওজন w2 টা নিচের দিকে আর টান বল t2 টা কি উপরের দিকে। আমি কে জানো একটু রিসিভ করো কোচিং থেকে। m2 এর ক্ষেত্রে, তো m2 এর ক্ষেত্রে কি করবা দেখো তো, m2 এর ক্ষেত্রে দেখো তো ওজনটা কোন দিকে নিচের দিকে আর t2 টা কোন দিকে উপরের দিকে। এখন এখান থেকে দেখে বলো তো কোনটা বড় হবে, এখান থেকে দেখে বলো তো কোনটা বড় হবে। t2 টা পজ করা যায়, ভিডিওটা পজ করা যায়, পজ বলতে আবার কি? ওকে। তো আমরা কি বলছিলাম যে এই যে m2 এর জন্য কয়টা বল কাজ করতেছে দেখো তো, দুইটা বল কাজ করতেছে না। একটা কি, একটা হলো ওজন যেটা নিচের দিকে, আর একটা হলো টান বল যেটা কি উপরের দিকে। এখন এই সিনারিও থেকে তোমরা একটু দেখে বলো তো কোনটা বড়। ওজনটা বড় না, আমরা একটু আগে কিন্তু এগুলো করে আসছি, ওজনটা বড়। তাহলে ওজন থেকে বাদ দিবা কাকে, টান বলকে। এরপর এই পার্টটুকু মানে কি নিট বল না, তারপর নিট বল মানে কি লেখা যায় m a, ঠিক আছে। তাহলে এখান থেকে কি লিখবা m a, কিন্তু এটা কি m হবে নাকি m2, m2 এ। চলো এটাকে একটু গুছাই, তাহলে কি হয় m2g মাইনাস হলো t2 সমান কত m2 a। দাও 2 নাম্বার। এরপর এখান থেকে আবার কি বড় হাতের m এর ক্ষেত্রে, বড় হাতের m এর ক্ষেত্রে, তো বড় হাতের m এর ক্ষেত্রে এখন একটু নড়েচড়ে বসো। বড় হাতের m এর ক্ষেত্রে কি কি কাজ করতেছেন, t1 এদিকে t2 এদিকে। আর তোমাদেরকে তো আমি বলছিলাম যে বড় হাতের m এর জন্য ওজনটা কাজ করতেছিল কি নিচের দিকে, আবার প্রতিক্রিয়া অভিলম্বিক প্রতিক্রিয়া বল কাজ করতেছিল কই উপরের দিকে। কিন্তু ওজন আর অভিলম্বিক প্রতিক্রিয়া বল কি ইকুয়াল, যার ফলে কি নাকি ওটাকে আর কাউন্ট করবো না আমরা। এখন তাহলে এখান থেকে দেখে বলো তো m ভরের বস্তুর উপর কি কি কাজ করতেছে, t1 আর কি t2। আরেকটা জিনিস আছে না, সেটা কি ঘর্ষণ বল। এই যে এই ঘর্ষণ বল, এই যে এই ঘর্ষণ বল, এটা কোন দিকে কাজ করতেছে। তোমরা জানো যে ঘর্ষণ বল কাজ করে কই, গতির বিপরীতে। বুঝি নাই, ঘর্ষণ বলটা কই কাজ করে, গতির বিপরীতে কাজ করে, এটা তোমাদেরকে আমি বলছিলাম না। তাহলে দেখো তো m ভরের যে বস্তুটা এটা মুভ করবে কোন দিকে, এই যে এদিকে না। দেখো তো একটু ডিরেকশনটা দেখে বলো তো, এদিকে না, কারণ t2 টা তো বড়, t2 টা তো বড়। তাহলে এই m ভরের বস্তুটা মুভ করবে হলো এদিকে, তার মানে এই ঘর্ষণ বলটা কাজ করবে কি এদিকে। বুঝছি কিনা বলো। আবার বলি, এই যে বড় হাতের m ভরের বস্তুটা, এটার জন্য তোমার কাজ করতেছে হলো t1 আর কি t2। এখানে t2 টা বড়, যার ফলে এই m ভরের বস্তুটার মুভ করবে কি এদিকে। আর বস্তু যেদিকে মুভ করে বা বস্তু যেদিকে গতিশীল থাকে, ঘর্ষণ বলটা কাজ করে কি তার বিপরীতে। তাহলে এই যে এই ঘর্ষণ বলটা কাজ করতেছে কই এদিকে, ঠিক আছে না, ঘর্ষণ বলটা কাজ করতেছে কই এদিকে। তাহলে এখন বলো তো বড় কে, বড় তো t2, t2 থেকে বাদ দিবা, কাকে কাকে বাদ দিবা, t1 আর f কে না, t1 আর f কে না, কারণ কি t1 আর f এর ডিরেকশন কি একই দিকে না। তাহলে t1 প্লাস কি f। ওই যে আবার নিট বল, নিট বল মানে কি একাধিক বলের যোগফল বা কি বিয়োগফল। তাহলে এখান থেকে দেখে বলো তো এই যে এটা t2 টা তো বড়, বড় যেহেতু, আবার কি ডিরেকশনটা যেহেতু অপোজিট, তো মাইনাস করবা, মাইনাস করবা কাকে, এই যে t1 আর কি f কে, t1 আর কাকে f কে। তাহলে এই দুইটাকে মাইনাস করে কি লিখবা m a, কারণ কি আমরা জানি নিট বল সমান কি m a। তাহলে এখান থেকে কি হবে বড় হাতের m আর কি a। এখন চাইলে তুমি এই যে মাইনাসটা উঠায় দাও, মানে ব্র্যাকেটটা উঠায় দাও, উঠায় দিয়ে তুমি একটা ইকুয়েশন বানাও, শেষ। এটা হলো কি 3 নাম্বার ইকুয়েশন। এইখানে এক্সট্রা কিচ্ছু করি নাই, খালি এখানে যেহেতু তোমাকে ঘর্ষণ বলের মানটা দিয়ে দিছে বা ঘর্ষণ বলটা যেহেতু দিয়ে দিছে, এই কারণে তুমি কি করছো, এই কারণে তুমি এটাকে একটু ডিফারেন্ট ওয়েতে করছো আর কি, যে এখানে t1 আর ঘর্ষণ বলটাকে যোগ করছো, কারণ এই দুজনের ডিরেকশন কি একই দিকে। আর t2 মানটা যেহেতু বড় আর t2 ডিরেকশনটা হলো অপোজিটে, এই কারণে এটাকে কি করছো বিয়োগ দিছো। তো দেখো তো তোমার এখান থেকে মানটা কি আসে, বা এই যে একটা ইকুয়েশন আসে। এখন বলো আমরা 3টা ইকুয়েশন পাইছি, এই 3টা ইকুয়েশনকে যদি আমরা যোগ করি তাহলে কি আমরা ত্বরণের ইকুয়েশন পেয়ে যাব না। বুঝে বলো তো আমরা কি পাবো, ত্বরণের ইকুয়েশন পেয়ে যাব না, ত্বরণের ইকুয়েশন আমরা পেয়ে যাব। তাহলে চলো ত্বরণের ইকুয়েশনটা আমরা পেয়ে ফেলি। এই যে এখান থেকে যা আছে সব খালি লিখবা, উড়াধুরা লিখবা, দেখে দেখে খালি বসাবা, কারণ এখন তো তোমার কোনো কাজ নেই, এখন খালি যোগ করতেছো। তো বলো এই যে এদিকে যোগ করাটা ইজি হবে, এই যে মাইনাস t1, এই যে t1 কাটা, t2 মাইনাস t2 কাটা। তাহলে এই পাশে কে কে থাকে, এই পাশে থাকে হলো m2g মাইনাস
m1g মাইনাস f সমান এই পাশে কি থাকে, যেহেতু যোগ করতেছ m1a প্লাস m2a প্লাস ma, তাই না? আচ্ছা, তো এখান থেকে চলো, এই যে এই পাশ থেকে তো আর কমন টমন নিতে পারতেছো না, কারণ f চলে আসছে, এই কারণে আর কমন নিতে পারলা না, ঠিক আছে? সো এই যে, তো এখান থেকে a কমন নাও, তো a কমন নিলে কি হবে, m1 প্লাস m2 প্লাস m3 না, এটা m, বড় হাতের m আর কি, আবেগের বসে লিখে ফেলছি, হ্যাঁ তোমরা আবার আবেগের বসে এরকম লিখো না। আচ্ছা, তো এখন আমরা যেহেতু ত্বরণের ইকুয়েশনটা বের করতেছি, তো এখান থেকে সুন্দর মতো কি করবা, এই যে এর সাথে এগুলো সব কি গুণাকারে না, এই যে এদেরকে এনে এই পাশে ভাগ করে দিবা, তাহলে m1 প্লাস m2 প্লাস m সমান কি a, ব্যাস। তাহলে বলো, যখন তোমাদেরকে কপি কল দিবে তোমরা কি পারবা না? ইনশাল্লাহ আমরা কি কপি কল থেকে সুন্দর মতো ম্যাথ গুলো করতে পারবো, রাইট? ইকুয়েশন বের করবো নিজেরা, বের করে তারপর কি ত্বরণের মান বের করবো। এখন কথা হচ্ছে আপা, কিন্তু তো ত্বরণের মান বের করলাম, টান বল কেমনে বের করবো? ভাই, তুমি যে ত্বরণের মানটা পাবা না, এইটাকে যে কোনো একটা ইকুয়েশনে বসায় দিলেই কি তুমি টান বলটা পাওয়া যাবা। ধরো এখান থেকে যদি এটাতে বসাও তাহলে কি পাবা, টি2 পাবা, আবার টি2টাকে যদি এখানে বসাও তাহলে কি পাবা, টি1 পেয়ে যাবা, বা এই যে এইটাতে বসাইলে কি পাবা, টি1 পেয়ে যাবা। তো যখনই তোমাদের কপিকল টাইপের ম্যাথ আসবে, তোমরা কি করবা, সুন্দর মতো ইকুয়েশন বানাবা, ইকুয়েশন গুলো বানায় তোমরা ত্বরণের মানটা আগে বের করবা, তারপর টান বল চাইলে কি করবা, টান বলটা বের করবা, এভাবে আর কি ম্যাথ গুলো তোমরা কমপ্লিট করবা, ঠিক আছে? একটা কথা মাথায় রাখবা যে নিটবল কখন অ্যাপ্লাই হবে, যখন কিনা বলের মানটা একাধিক হবে, বা বল একাধিক হবে বাট বস্তু একটা, তখন তোমরা নিটবলের সূত্র বসাবা। নিটবল মানে দুইটা জিনিস, নিটবল মানে কয়টা জিনিস, দুইটা। একটা কি, একটা হলো একাধিক বলের যোগফল বা বিয়োগফল, একাধিক বলের কি যোগফল বা বিয়োগফল, ঠিক আছে? আবার এই নিটবল মানে হলো এম এ, আবার এই নিটবল মানে কি এম এ, আবার এই নিটবল মানে কি এম এ, অর্থাৎ নিটবল মানে হলো একাধিক বলের যোগফল বা বিয়োগফল, আবার এই নিটবল মানে কি এম এ। তার মানে এই দুইটাকে কি করা যায়, ইকুয়াল করা যায়, তাই না? তার মানে এই দুইটাকে কি করা যায় বলো, ইকুয়াল করাই যায়। সো এখানে আমরা কি করব, খালি নিটবলের কনসেপ্ট অ্যাপ্লাই করে সুন্দর মতো করে ফেলবো, ঠিক আছে? তো আমাদের কপিকল পার্টটুকু শেষ, যেটা নিয়ে অনেক বেশি চিন্তায় ছিলাম যে কেমনে শেষ করা যায়, মাঝখানে একটু সময় পাইও নাই। আচ্ছা, এরপর তোমাদেরকে আমি বলছিলাম যে কিছু খ নাম্বার কোয়েশ্চেন আমি দেখাবো তোমাদের, যখন চ্যাপ্টারটা করাই তখন অনেকগুলো খ নাম্বার দেখাইছিলাম, বা হয়তো অনেক প্রেশারের কারণে কিছু কিছু হয়তো বাদ গেছে, তো ওইগুলো আবার একটু তুলে নিয়ে আসছি, তুলে নিয়ে এসে একটু দেখাতে চাচ্ছি আর কি। দেখো, তো প্রথম যে কোয়েশ্চেনটা, এটা মনে করো খুবই ট্রেন্ডিং এ থাকা একটা কোয়েশ্চেন, মানে ও প্রচুর পরিমাণে ট্রেন্ডিং এ থাকে, যে ঘর্ষণ একটা প্রয়োজনীয় উপদ্রব কেন, বুঝছো? তো ঘর্ষণ একটা প্রয়োজনীয় উপদ্রব কেন, এটা তোমরা বলবা। প্রয়োজনীয় বলতেছে, আবার উপদ্রব বা বিপদও বলতেছে। কেন বলতেছে? কারণ ঘর্ষণ বল যদি অতিরিক্ত কম হয়ে যায় তাহলে কি হবে, তাহলে মনে করো তুমি কোনো বস্তুকে মানে খালি পিছলে যাবে আর কি, কোনো একটা বস্তু কি হবে, খালি পিছলে যাবে, মানে ঠিকঠাক মতো মুভ করতে পারবে না বা গতিশীল করতে পারবে না। এরপর আবার যদি মনে করো ঘর্ষণ বলের মানটা অনেক বেশি হয়ে যায়, অনেক বেশি হলে কি হবে, বস্তুটা অমনেই থেকে যাবে, ওটা কি করবে না, ওটা মনে করো আবার মুভ করতে চাবে না। এই কারণে ঘর্ষণ বলের মান বেশি হইলেও সমস্যা, কম হইলেও সমস্যা। তো এটাকে কি থাকতে হবে, একটা লেভেলে থাকতে হবে, বুঝছো? তো বেশি হলে যেহেতু সমস্যা, আবার কম হইলেও সমস্যা, এই কারণে বলা হয় যে এটা দরকার বাট কি একটা বিপদ। এরপর আসো, এরপরটা কি বলছে, কিভাবে ঘর্ষণ বলের মান বাড়ানো বা কমানো যায়। এটা মনে করো জাস্ট এমনি একটা জিনিস, যেটা কনসেপচুয়াল আর কি, যে তোমার কনসেপ্ট ঠিক আছে কিনা এটা দেখার জন্য এই যে এটা, যে ঘর্ষণ বলকে কেমনে বাড়ানো বা কমানো যায়। এখন তুমি বলো তো, ঘর্ষণ বলকে যদি বাড়াইতে চাও তাহলে তোমার কি করতে হবে, পৃষ্ঠকে অনেক বেশি অমসৃণ করতে হবে, কারণ পৃষ্ঠ যত বেশি অমসৃণ ঘর্ষণ বলের মান কি তত বেশি না, কারণ পৃষ্ঠ যত বেশি খাঁচকাটা, তুমি একটা বস্তুকে ওটাতে ঠেলতে বা টানতে গেলে কি হবে, দম বাইরে যাবে না। এই কারণে এই ঘর্ষণ বলের মান কি করবা, বাড়ানোর জন্য তোমাকে কি করতে হবে, পৃষ্ঠটাকে অমসৃণ করতে হবে। এরপর কমাবা কিভাবে, তো এইটা একটু মাথায় রেখো যে ঘর্ষণ বল কমানোর জন্য তোমার লুব্রিকেন্ট জাতীয় পদার্থ ব্যবহার করতে হবে, লুব্রিকেন্ট বা পিচ্ছিল, লুব্রিকেন্ট বা পিচ্ছিল জাতীয় পদার্থ ব্যবহার করলে কি হবে, ঘর্ষণ বলের মানটা অনেক বেশি পরিমাণে কমে যাবে। এরপর দেখো খ নাম্বার আরেকটা কোয়েশ্চেন, কাদাতে গাড়ির চাকা আটকে গেলে সহজে উঠে আসে না কেন, ঠিক আছে? এরপর এরকম টাইপের আরেকটা কোয়েশ্চেন আছে যে শক্ত মাটির থেকে বালুতে হাঁটা কষ্টকর কেন, এটা। তারপরে এই যে এটা একটা, যে কাদাতে গাড়ির চাকা আটকে গেলে সহজে উঠে আসে না কেন। কাদাতে দেখবা গাড়ির চাকা যখন আটকায় যায় ইজিলি কিন্তু উঠে আসে না, ওইটা বারবার কি হয়, যখন তুমি মনে করো ওই যে এক্সেলারেটর যখন চাপ দেয়
ওটা তো উঠে তো আসেই না, বরঞ্চ চাকাটা গোল 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 করে ঘুরতে থাকে। কেন? কারণ কাদার মধ্যে ঘর্ষণ বলটা মানে প্রয়োজনীয় যে ঘর্ষণ বলটা গাড়ির লাগে বা চাকার যে পরিমাণ ঘর্ষণ বলটা লাগে, কাদা ওইটাকে মানে দিতে পারে না আর কি, মানে ওই পরিমাণ ঘর্ষণ বল তোমার প্রডিউস করতে পারে না, যার ফলে দেখা যায় যে ঘর্ষণ বলের ঘাটতি। আরেকটা হলো ওই যে প্রতিক্রিয়া বল, সেম পরিমাণ প্রতিক্রিয়া বল দিতে পারে না বলে এই চাকাটা আর কি হয়, মানে আটকে গেলে আর সহজে উঠে আসতে পারে না। এরপর নৌকা হতে লাফ দিলে নৌকা পিছনে সরে আসে কেন বা সরে যায় কেন, আসে কেন না, পিছনে সরে যায় কেন? নিউটনের থার্ড ল অনুযায়ী নৌকা থেকে যদি লাফ দাও তাহলে নৌকাটা কি হয়, পিছনের দিকে সরে যায়। কারণ যখন কিনা তুমি নৌকা থেকে লাফ দিবা, তার মানে নৌকাকে তুমি কি দিতেছো, ধরো একটা বল প্রয়োগ করতেছো, তো নৌকাটাও কি করবে, এটার বিপরীত এবং সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল দিবে, যার ফলে কিনা দেখা যায় যে নৌকাটা কি একটু পিছনের দিকে সরে আসে। তো এটা বলবা যে নৌকা হতে লাফ দিলে নৌকা পিছনের দিকে সরে যায় কিসের কারণে, নিউটনের থার্ড লর কারণে। তারপর তুমি তোমার মনের মাধুর্য মিশায়া লিখবা। এরপর দেখো খ নাম্বার, পৃথিবী পৃষ্ঠ হতে কত উচ্চতায় অভিকর্ষ স্তরণের মান 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? তোমাদেরকে অভিকর্ষ স্তরণ শিখাইছিলাম, এই যে জি সমান কি পড়ছিলা, জিএম বাই আর স্কোয়ার। এটা কোথায়, পৃথিবী পৃষ্ঠে। বাট যদি পৃথিবী পৃষ্ঠ থেকে নির্দিষ্ট উচ্চতা বলে, সেই ক্ষেত্রে সূত্র কি ছিল, জিএম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, তাই না? এটা ছিল না? তো তোমার এখান থেকে কি বের করতে হবে, হাইটের মানটা, এইচটা বের করবা, এইচ। জির মান তো জানো, কারণ জির মান বলে দিছে যে 4 হবে। এরপর এই বড় হাতের জি বা মহাকর্ষীয় ধ্রুবকের মান কি, অন্ধের ভাই কানাও জানে। এরপর এই যে বড় হাতের এম, এটা কি পৃথিবীর ভর কত, 6 × 10⁻24 কেজি। এরপর এই যে আর পৃথিবীর ব্যাসার্ধ কত, 6.4 × 10⁶ মিটার। এগুলো সব শিখানো হয়েছে, ঠিক আছে? তো সুন্দর মতো বসায় কি হাইটের মানটা বের করবা। এরপর দেখো তো ভরবেগের সংরক্ষণশীলতার নীতি কি, তোমাদেরকে পড়াইছিলাম না, ভরবেগের সংরক্ষণশীলতার নীতি, এটা পড়াইছি না? পড়াইছিলাম, মনে করে দেখো যে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি জিনিসটা কি। ধরো কোন একটা সংঘর্ষে তুমি বাইরে থেকে বা বাহ্যিক কোনো বল প্রয়োগ করবা না, না করার কারণে দেখা যাবে যে সংঘর্ষের পূর্বের যেই ভরবেগ আর পরের যেই ভরবেগের সমষ্টি দুইটা কি থাকে, ইকুয়াল থাকে। এটাই কি, এটাই ছিল হলো কনজারভেটিভ প্রিন্সিপাল অফ মোমেন্টাম বা ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। লাস্ট কোয়েশ্চেন, ঘাত বল ও বলের ঘাতের মধ্যে পার্থক্য লিখো। ঠিক আছে, ঘাত বল আর কি, ঘাত বল আর হলো বলের ঘাতের মধ্যে পার্থক্য লিখতে বলছি। তোমাদেরকে বলছিলাম যে ঘাত বল কি, এক ধরনের বল যেটা কি হবে, যে খুব অল্প সময় ধরে খুব বড় মানের একটা বল কাজ করবে। আর বলের ঘাত মানে কি ছিল, যে ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তনকে কি বলতাম, বলের ঘাত বলতাম। প্রথমে সংজ্ঞা দিবা, তারপর বলবো এদেরকে কি দ্বারা প্রকাশ করা হয়, তারপর দুইজনের একক লিখে দিবা, এরপর একটা উদাহরণ দিয়ে দিবা, শেষ। যেমন এই যে ঘাত বলের কারণে কি হয়, সংঘর্ষ কিন্তু হয়। এই ঘাত বলের কারণে কি হয়, সংঘর্ষ হয়। আর এই বলের ঘাত, এটা তো মনে করো ভরবেগের পরিবর্তন বলে দিও, ঠিক আছে? ওকে, তো তোমাদের এই চ্যাপ্টারটা আলহামদুলিল্লাহ শেষ। তোমাদের ফিজিক্সের যেই থার্ড চ্যাপ্টার বা বল, ওই বল চ্যাপ্টারটা পুরোটা শেষ ইনশাল্লাহ। তোমরা যদি একটু কোয়েশ্চেন প্র্যাকটিস করো বা এখানে যা যা করানো হয়েছে তাই যদি করো, আর যদি নিজেরা একটু স্টাডি করো, তাহলে আশা রাখা যায় যে তোমরা এখান থেকে শতভাগ পারবা। কোয়েশ্চেন যেভাবেই আসুক না কেন, ঘুরে পেঁচা, ইনশাল্লাহ তোমরা পারবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ।